নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। বাংলার খবর থেকে শুরুটা করা যাক বারুইপুরের আপডেট দিয়ে। বারুইপুরে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট বলেছেন, যারা অশান্তিতে উস্কানি দিয়েছেন তাদের কাউকে রেয়াত করা হবে না। 200 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে এসটিএফ। এছাড়াও যে ব্যক্তি গণপিটুনিতে মারা গিয়েছেন সেই ব্যক্তি নির্দোষ বললেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে সূর্যপুরে যে নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর দেখা যায় পুলিশ ফাঁড়ি এমনকি রেল লাইনের ওপর শয়ে শয়ে মানুষ বিক্ষোভ, প্রতিবাদ এমনকি ভাঙচুর চালায়। প্রায় 200 জন মানুষ রয়েছে যারা হুলিগানিজম করেছে, তাদেরকেও প্রত্যেককে চিহ্নিত করে অ্যারেস্ট করা হবে এবং একই সঙ্গে যারা এই সমস্ত ঘটনায় যারা মদত দিয়েছে সেও ছাড় দেওয়া হবে না, তাদেরকেও প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। বারুইপুরের এসপি অফিসের যে বৈঠক, সেই বৈঠকে এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যত পুলিশের গাড়ি ভেঙেছে, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। নাবালিকার পরিবার এবং একই সঙ্গে মব লিঞ্চিং অর্থাৎ গণপিটুনিতে নিহত সেই দুইটি পরিবারের সঙ্গে তিনি দেখা করেন, তাদের পরিবারের সঙ্গে, পরিবারের লোকজনের সঙ্গে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রীর কথাতে তারা রীতিমতো আশ্বস্ত হয়েছেন। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন এবং যার মিসিং ডায়েরি হয়েছিল শনিবার রাত্রে, এবং তারপর কি যে যে ঘটনাক্রম ঘটেছে সেই সমস্ত ঘটনাক্রমে পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ, বারুইপুর থানার ওসি এবং একই সঙ্গে অ্যাডিশনাল এসপি, এই 3 জনের ভূমিকা আপাতত স্ক্যানারে অর্থাৎ আতশ কাঁচের তলায়। 72 ঘন্টা সময়ের মধ্যে গোটা ঘটনার রিপোর্ট পেশ করতে হবে। আমরা আমাদের পার্টও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি আরজিকরের ঘটনার প্রসঙ্গ টেনে এনে বলেন যে আরজিকর ফাইল নতুন করে খোলার পর সেই সময় তদানীন্তন 3 পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজিকরের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। কড়া হাতে সমস্ত কিছু দমন করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে, এই বার্তাও রাজ্য পুলিশের প্রতিটি কর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর সরকার সেই বিষয়ে কিন্তু সবসময় সচেষ্ট। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, বারুইপুর। এদিকে বারুইপুরে নাবালকের মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য। 5 জন বন্ধু পরিচয় তাকে ডেকে নিয়ে যায়, কিন্তু ওই 5 জনকে বাড়ির লোকেরা কেউ চেনেনি না। ইতিমধ্যেই প্রসেনজিৎ দাসের পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের বিশ্বাস যে তিনি ন্যায্য বিচার দেবেন। বারুইপুরে গতকাল প্রসেনজিৎ বিশ্বাস নামে এক ফুটবলারকে কুপিয়ে খুন করা হয়, এবং এই ঘটনায় আজকে মুখ্যমন্ত্রী তার যে বাবা তার সঙ্গে দেখা করলেন এবং কথাও বললেন। শার্প কাট ইনজুরি তার দেহে ছিল, এবং ইতিমধ্যেই এই ঘটনায় 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন এই খুনের ঘটনা তারা ঘটালো। এবং এই বাচ্চা ছেলেদের কাছে খেলা নিয়ে হোক, আমি মানছি হয়তো খেলা নিয়ে কোনো গন্ডগোল হতে পারে বা আদার্স কোনো গন্ডগোল হতে পারে, তা বলে এমনটা নয় যে ওরা ওই ছেলেগুলো 5 জন মিলে একজনকে নৃশংসভাবে মেরে দেবে। তারা যেন সূর্যের মুখ না দেখতে পায়, ওদের যদি ফাঁসি না হয় অন্তত যেন ওদের সূর্যের মুখ না দেখানো হয়, ওরা যেন ছেলে বাদ বাকি জীবনটা শেষ হয়ে যাবে। ফাঁসি যদি না দেয় না কাকা, আমরা ফাঁসি চাইছি। ওদের এমন শিক্ষা দেওয়া উচিত যেন ওদের সারা জীবন ঢনঢন করে থাকবে।
মোটামুটি যেটা জানা যাচ্ছে যে খেলা নিয়ে বিবাদ এবং তার জেরেই কিন্তু এই খুনের ঘটনা ঘটানো হয় এবং তারপরেই আজকে বারুইপুরে দক্ষিণবঙ্গের যারা পুলিশের আধিকারিকরা তারা আসেন এবং তারাও এসে কথা বলেন তার বাবার সঙ্গে এবং মুখ্যমন্ত্রী তিনিও কথা বলেন। সেই পাঁচজন কেন এই ঘটনা ঘটালো তাও যেমন তদন্ত করে দেখা হচ্ছে, তার পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তির ব্যবস্থা করা হয় তারও কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় রাজশেখরের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, বারুইপুর। নারী নির্যাতনে জিরো টলারেন্স রাজ্য সরকারের। অভিযোগ নিতে কোনো টালবাহানা করা যাবে না, দ্রুত পদক্ষেপ নিতে হবে, করতে হবে দ্রুত এফআইআর। জেলায় জেলায় নির্দেশ গেল নবান্ন থেকে। নবান্ন সূত্রে খবর যে ইতিমধ্যেই প্রত্যেকটি জেলার যারা পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন তাদেরকে একটি চিঠি পাঠাতে শুরু করছে নবান্ন এবং সেখানে একেবারে স্পষ্ট করে বলা হচ্ছে যে কোনো ধরনের কোনো গাফিলতি তারা কিন্তু বরদাস্ত করবে না। অর্থাৎ যে ঘটনা বারুইপুরে ঘটেছে সেখানে যে যে ধরনের অভিযোগ এসছে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর পুলিশের শীর্ষ কর্তারা তারা এই সিদ্ধান্তে পৌঁছচ্ছেন যে প্রত্যেকটি জেলার যারা পুলিশের শীর্ষ কর্তা রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়া, একেবারে লোকাল স্তরের পুলিশ অর্থাৎ ফাঁড়ি, থানা এই যেগুলো রয়েছে সেখানে যে অভিযোগ না নেওয়ার যে একটা প্রবণতা চলে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে, সেইটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অভিযোগ দিতে হবে এবং অভিযোগ খতিয়ে দেখতে হবে এবং তাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই মর্মে জেলায় জেলায় পুলিশের শীর্ষ কর্তাদের ইতিমধ্যেই এই বিষয়ে চিঠি পাঠাতে চলেছে নবান্ন। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, সল্টলেক। চলুন এবার নজর দেওয়া যাক কোচবিহারে। সেখানে তো দিকে দিকে বিক্ষোভ তৃণমূলের বিরুদ্ধে। আবাসে কাঠমানি নেওয়া হয়েছে, সেই বিক্ষোভ পঞ্চায়েত সদস্য দেবশ্রী ভৌমিকের বাড়ির সামনে। এখানেই শেষ নয়, আরেকদিকে আবার আরেক তৃণমূল নেত্রী তিনি লুকিয়ে রয়েছেন বিক্ষোভের ভয়। বিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হাড়িভাঙ্গা অঞ্চলের 129 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য দেবশ্রী ভৌমিক, তার বাড়ির সামনে কিন্তু আজকে কিন্তু বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ। অভিযোগ তিনি আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে কিন্তু টাকা খেয়েছেন। তার প্রতি আরও অভিযোগ তিনি নাকি সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করেও এলাকার মানুষের থেকে কিন্তু টাকা তুলতেন, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এবং যেই টাকা খেয়েছেন সেই টাকা কিন্তু ফেরতের দাবিতেই আজকে কিন্তু সাধারণ মানুষ তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। পঞ্চায়েত সদস্য তিনি বাড়িতে নেই, তিনি বাড়ি থেকে পালিয়ে রয়েছেন, এমনটাই কিন্তু জানা গেছে। মাথাভাঙ্গা শহর ব্লকের তৃণমূলের সভানেত্রী আসমিনা বেগম, তার বাড়ির সামনে কিন্তু তুমুল বিক্ষোভ দেখালো আজকে কিন্তু এলাকার বাসিন্দারা। অভিযোগ তিনি বিগত নির্বাচনের পর থেকেই কিন্তু এলাকায় থেকে তোলাবাজি করেছেন, নানান সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে কিন্তু তিনি তোলাবাজি করেছেন। তিনি এই নির্বাচনের পরের থেকেই কিন্তু আত্মগোপন করেছিলেন, যদিও বিজেপির পক্ষ থেকে থানায় কিন্তু এফআইআর করা হয়েছে এই তোলাবাজির বিরুদ্ধে। তারপরে অবশেষে কিন্তু আজকে স্থানীয় বাসিন্দারা খবর পান তিনি বাড়িতে আছেন, তারপরেই কিন্তু বিক্ষোভ দেখায়। পরে এতটাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যে সেখানটায় কিন্তু মাথাভাঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের যে বক্স খাট, সেই বক্স খাটের তলা থেকে কিন্তু তাকে বের করে কিন্তু অ্যারেস্ট করে কিন্তু পুলিশ। আজকে বর্তমানে তাকে কিন্তু মাথাভাঙ্গা থানার পুলিশ কিন্তু আটক করে নিয়ে গেছে। কোচবিহার থেকে বাপ্পা সরকার, রিপাবলিক বাংলা। এদিকে রায়গঞ্জে তৃণমূলের একটি পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ওই পার্টি অফিসে দিনের পর দিন অসামাজিক কাজকর্ম চলত। তৃণমূল আমলে বারবার পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি। এবার সেই পার্টি অফিসে ভেঙে দিলেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দিনাজপুর জেলার রায়গঞ্জে তৃণমূল পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিল এলাকার বাসিন্দারা। তাদের দাবি যে অবৈধ কার্যকলাপে জড়িত ছিল এই ক্লাবের যারা সদস্য বা এই পার্টি অফিসে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা কিন্তু আসতেন, এলাকার যারা তৃণমূলের দায়িত্বে ছিলেন তারা আসতেন। এলাকার বাসিন্দারা বলছেন
ক্লাব রূপে ব্যবহার করা হতো, কখনো পার্টি অফিস রূপে ব্যবহার করা হতো। বিগত যে সরকার ছিল সেই সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু জানানো হয়েছিল যে এই ক্লাবটি বন্ধ করার জন্য বা এই পার্টি অফিসটি বন্ধ করার জন্য, কিন্তু কোনোভাবে বন্ধ হচ্ছিল না। বর্তমানে রাজ্যে বিজেপি সরকার আসার পরে এই রায়গঞ্জের যে অবৈধ যে তৃণমূল পার্টি অফিস যে ক্লাব, সেই ক্লাব পার্টি অফিস তা কিন্তু ভেঙে গুলিয়ে দিল স্থানীয় বাসিন্দা। তাদের দাবি সম্পূর্ণরূপে কিন্তু তাকে এই পার্টি অফিসটি ভাঙা হবে, কিন্তু আজ এলাকায় পুলিশ এসে পুলিশের তরফ থেকে বলা হয় 3 দিন সময় চাওয়া হয়। অবৈধ একটা ক্লাব বলেন বা একটা অসামাজিক ক্রিয়াকর্ম হতো, হ্যাঁ, সেটার বিরুদ্ধে আমরা আগে থানায় জানিয়েছি, সেটা বিগত সরকারের সময়, কিন্তু প্রশ্ন হলো তখন কোনো কাজ হয়নি। হ্যাঁ, মন্দিরের জায়গা দখল করে একটা অসামাজিক ক্রিয়াকর্ম, এটা আমাদের উদ্যোগে হয়েছে। আজকে আমরা একত্র হয়েছি এটা ভাঙার জন্য। প্রশাসন ভাঙতে আসেনি, বরং প্রশাসন বলল 3 দিন টাইম নিয়েছে। যদি প্রশাসন কাজ না করে, আমরা শনিবার দিন গ্রামের সবাই মিলে এটাকে নির্মূল করে আমি মন্দির প্রতিষ্ঠা করব। দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। এদিকে তৃণমূলের আরও একটি পুরসভায় জোর ধাক্কা। জঙ্গিপুরে পুরপ্রধান মফিজুল ইসলাম তার বিরুদ্ধে অনাস্থা আনলো তারই দলের অন্যান্য কাউন্সিলররা। এর মধ্যে আবার রয়েছেন উপপুরপ্রধানও। জঙ্গিপুর পৌরসভায় নতুন করে অচলাবস্থা শুরু হয়েছে। জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছে জঙ্গিপুর পৌরসভার মোট 11 জন কাউন্সিলর। বিক্ষুব্ধ কাউন্সিলরদের মধ্যে রয়েছেন জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীও। আমাদের পৌর অ্যাডমিনিস্ট্রেটর যেভাবে চলা উচিত সেইভাবে ঠিক চলছে না। ওই অ্যাডমিনিস্ট্রেটর ব্যর্থতার জন্যই আমরা আজকে অনাস্থা দেখেছি। এখন আমরা 11 জন জনপ্রতিনিধি আমরা বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে আমরা নতুন করে ভালো একটা চেয়ারম্যান গঠন করার জন্য অনাস্থা ডেকেছি। অন্যদিকে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন তিনি ইতিমধ্যে পদত্যাগ করার জন্য মনস্থির করেছিলেন, কিন্তু জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররাই তাকে পদত্যাগ করতে বারণ করেছিলেন। কিন্তু এখন তার সঙ্গে কোনো আলোচনা না করেই অনাস্থা প্রস্তাব দিয়েছে জঙ্গিপুরের এসডিও অফিসে। কথা যদি বলে যদি করতো তাহলে একটা ভালো ছিল। কেউ যদি বলতো কিনা চেয়ারম্যান হবো, কেন যখন আমি পদত্যাগ করবো বললাম তখন কিন্তু ওদের মধ্যেই এমনকি ভাইস চেয়ারম্যান আমাকে কলকাতায় ফোন করেছে এখন পদত্যাগ করিয়েন না। ওই কারণে আমি করি। ওদের সঙ্গে আমার মেল হবে না। কিছু কাউন্সিল আছে তাদের মতে আমার মত মিল হবে না, কারণ আমি যেভাবে চলি ওরা কিন্তু তার উল্টা চলে। এটা জঙ্গিপুরের লোক সবাই জানে। জঙ্গিপুরের প্রাক্তন বিধায়ক জাকির হোসেনের সঙ্গে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এর ফলে জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বন্ধ ছিল। আর নতুন করে আবারও চেয়ারম্যানের বিরুদ্ধে 11 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাবের জন্য জঙ্গিপুরের এসডিও অফিসে নতুন করে অনাস্থা প্রস্তাব জমা দিল। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। তৃণমূল আমলে ফের দুর্নীতির অভিযোগ। আবাসে ঘর পাইয়ে দেওয়া হয়েছে যারা যোগ্য নয় তাদের, আর যোগ্যদেরকে বঞ্চিত করা হয়েছে। অন্তত 50 জনকে এইভাবে বেআইনিভাবে ঘর পাইয়ে দেওয়া হয়েছে। অভিযোগটা উঠছে নদিয়ার হরিণঘাটার এই চাঞ্চল্যকর অভিযোগ কাষ্টডাঙ্গা 1 পঞ্চায়েতের বিরুদ্ধে। কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, যেন তৃণমূল নেতাদের চুরি কখনো শেষ হয় না। আর এবারে নতুনতম সংযোজন যে নদিয়ার হরিণঘাটা বিধানসভা এলাকার কাষ্টডাঙ্গা 1 নম্বর পঞ্চায়েত, এখানেও 50 জন স্থানীয় বাসিন্দা যাদের আধার কার্ড, প্যান কার্ড চুরি করে তাদেরকেও আবাস যোজনার যে ঘর সেখান থেকে বঞ্চিত করা হয়েছে। আর তার পরিবর্তে এই এলাকায় যাদের রয়েছে পাকা বাড়ি, যারা সমস্ত কিছু তাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, সেই সমস্ত তৃণমূল নেতা কর্মী তারাই পেয়েছেন আবাস যোজনার ঘর। উনি আধার কার্ড থেকে বলছে আপনার এই নাম্বারে ঘর ইস্যু অলরেডি হয়ে রয়েছে। এটা আমার 2018 সালে কাগজটা জমা দেওয়া ছিল। 2024 সালেও কাগজ আমার অলরেডি জমা দেওয়া আছে পঞ্চায়েতে। তখন থেকে ওরা বলেছে ঘর দেবে বলে দেয়নি। যখন উনি সেক্রেটারি সাহেব গেছেন উনি নিজেই বলছেন তোমার নামে ঘর ইস্যু করা আছে, টাকা তুমি কি করেছো। তারপরে ওই দিন আমার বাড়িতে ইনকোয়ারি গেছে, যাওয়ার পরে এখন তখন ঘর থেকে আপনার এই জব কার্ড থেকে ঘর অ্যালার্ট হয়ে যাচ্ছে। আপনি জব কার্ড থেকে আর ঘর পাবেন।
আমার তা কি করে দেখেন, আমার বাড়িতে কোনো ঘর নেই, কিছু নেই, আপনি দেখুন। তা বলতে যে তাহলে কি করে হয় এগুলো, তাই বলে তাহলে আপনারা একটু তদন্ত করুন। আর এ নিয়ে আজ সকাল থেকে হরিণঘাটা বিধানসভা এলাকার যে কাষ্টডাঙ্গা 1 নম্বর পঞ্চায়েত, এই পঞ্চায়েতের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন। দুয়ারে সরকারের 10 লক্ষ টাকা, এই টাকাগুলো ওরা আত্মসাৎ করেছে। এই সব তৃণমূলের সব উপপ্রধান মৃণালকান্ত দেবনাথ, রাজ্য সরকার, এরকম আরো নীলরতন দেবনাথ। বিগত দিনে যারা ঘর পায়নি তাদের জব কার্ড, তাদের আধার কার্ড ব্যবহার করে তৃণমূলের দালালরা, তৃণমূলের প্রধান থেকে শুরু করে অঞ্চলের একটা অংশের সাথে সম্পূর্ণভাবে জড়িত। এরা কি করেছে, এদের জব কার্ড, আধার কার্ড ব্যবহার করে ঘর অন্য নামে ট্রান্সফার করে সেই টাকাগুলো আত্মসাৎ করে খেয়েছে। দুর্নীতির পর্দাফাশ নদিয়ার হরিণঘাটায়। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। দেখুন, ফি বছর বর্ষায় বন্যায় বিধ্বস্ত হয়ে যায় ঘাটাল। এবার প্রথমবার বিজেপি সরকার গঠনের পর রাজ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, প্রশাসন আগে ভাগেই ঘাটালে ত্রাণ বিলি করেছে, যাতে অতি বর্ষায় আতান্তরে পড়তে না হয় সাধারণ মানুষকে। আছি ঘাটালের মনসুকা এলাকায় একেবারে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে কিন্তু আজ একেবারে গঙ্গাপ্রসাদ এলাকা, মনসুকার যে গঙ্গাপ্রসাদ গ্রাম, সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হলো। বর্ষার শুরুতেই নদীতে জল বাড়তে শুরু করেছে, আর এই যে গঙ্গাপ্রসাদ এলাকা, এই এলাকায় কিন্তু একবার যদি বন্যার জল ঢুকে তাহলে কিন্তু এলাকার যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। বন্যা আসার আগে আগাম পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আগাম ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হলো। এইখানে তো মানে প্রচুর বন্যা হয় আমাদের এলাকায়, বন্যা হয় তো আগে আর এত বছর সব বুড়ো বুড়ি করে দিতে ছিল, তার জন্য বছর আগাম দিচ্ছে, মানে এখানে বিচ্ছিন্ন হয়ে যায় না, এসব ডুবে যায়। এই যে ত্রাণ সামগ্রিক সেখানে মজুদ রাখা হবে এবং বন্যার সময় যাতে এই ত্রাণ সামগ্রিক কাজে লাগাতে পারে, তাই জন্য আগাম এই ব্যবস্থা, এমনটাই কিন্তু জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। চেষ্টা করলাম বন্যার সেই পরিস্থিতি যখন এরা বিচ্ছিন্ন হয়ে যাবে তার আগেই অ্যাডভান্সে তাদের কাছে পৌঁছে তাদের কথা শোনা, পরিস্থিতি দেখা এবং কিছুটা ত্রাণ সামগ্রী এমএলএ সাহেব রয়েছেন তাদেরকে কিছুটা পৌঁছে দেয়, যাতে তারা অন্তত যে সময়টা পুরোপুরি বিচ্ছিন্ন থাকবে সে সময়টা করা। ডিএম স্যারের তরফ থেকেও ভিডিও করছেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা আজকের এই প্রচেষ্টায় তাদের কাছে পৌঁছতে চেষ্টা করলাম। পশ্চিম মেদিনীপুরের মনসুকা থেকে মিজানুর রহমানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।